আসসালামু আলাইকুম। কুমালা এবং সুমালা দুই যমজ বোন, যাদের একজনের বাবা সাধারণ মানুষ হলেও অন্যজনের বাবা ছিল স্বয়ং ইবলিশ শয়তান। কিন্তু এটা কিভাবে সম্ভব, আর কেনই বা এই গ্রামের মানুষ রাতের বেলাতে বাড়ি থেকে বের হতে পারে না সুমালার ভয়ে? কালো জাদুর এক নৃশংস গল্প এটি, যার হিংস্রতা ঘুম কেড়ে নিবে আপনারও। তাই চলুন কোনো রকম স্পয়লার না দিয়ে সরাসরি চলে যাওয়া যাক সদ্য মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান এই ভুতুড়ে গল্পে, যার নাম সুমালা। গল্পটি শুরু হয় 1976 সালে ইন্দোনেশিয়ার একটি গ্রামে, যার নাম ছিল সেমারাং। গ্রামের কিছু বাচ্চারা ভুট্টার পাতা দিয়ে বল বানাচ্ছিল, কেননা তখন ফুটবল এখনকার মতো অ্যাভেলেবেল ছিল না। তো এইভাবে বল বানিয়ে তারা যখন মাঠের দিকে যাচ্ছিল, তখন আব্দি নামের একজন ছেলের বাবা তাকে ডেকে বলে তারা যেন সন্ধ্যার আগে বাড়িতে চলে আসে। বাচ্চারা এই ব্যাপারে সম্মতি জানিয়ে চলে যায় মাঠে। ক্ষেতের মাঝে তারা ফুটবল খেলছিল। সন্ধ্যা হয়ে আসতে দেখে বাকি ছেলেরা সেখান থেকে তখনই বাড়িতে চলে যায়। থেকে যায় শুধুমাত্র দুজন ছেলে, আব্দি এবং ত্রিশ। তারা দুজনে একটুখানি খেলতে গিয়ে ত্রিশ ভুল করে বল পাঠিয়ে দেয় ক্ষেতের মাঝে। এত কষ্টে বানানো বল তারা হারিয়ে ফেলতে চাইছিল না, যে কারণে তারা ক্ষেতের ভেতরে ঢুকে যায় বল খুঁজতে। এমন সময় আমরা দেখতে পাই সূর্য অলরেডি ডুবে গিয়েছে, অন্ধকার নেমে আসতে শুরু করেছে। তারা তখনও পর্যন্ত ওই ক্ষেতের মাঝেই ছিল। চারিদিকে অন্ধকার দেখে তারা দুজনেই ভয় পাচ্ছিল। আব্দি তো চলে যেতে চাইছিল, তবে তৃষ্ণ তখনও খুঁজতে চাইছিল বলটি। হঠাৎই কোনো এক মেয়েলি কণ্ঠ তাদেরকে ডাকতে শুরু করে, যা শুনে তারা দুজনেই অবাক হয়ে যায়। আশপাশ থেকে কারোর কান্নার আওয়াজ ভেসে আসছিল। হঠাৎই তাদের সামনে থেকেই কেউ যেন চলে যায়, ফলে তারা দুজনই ভীষণ ভয় পেতে থাকে। এদিকে তারা এই ক্ষেত থেকে বের হওয়ার পথও খুঁজে পাচ্ছিল না। এমন সময় তাদের সামনে আসে বিভৎস দেখতে অর্ধেক টাক মাথার এক মেয়ে। তার হাতে ছিল আব্দিদের বল, যা দেখে তৃষ্ণ কোনো কিছু না ভেবেই তার পিছু করতে শুরু করে। তবে আব্দি তাকে থামতে বলছিল, তবে তৃষ্ণ তো তার কথা শোনে না এবং মেয়েটির পিছু পিছু চলে যায়। আব্দিও তার পিছু করতে থাকে এবং কিছু দূর গিয়েই সে দেখতে পায় তাদের বলটি যে পাতা দিয়ে বানানো ছিল সেগুলো সেখানে পড়ে আছে। পাশেই একটা বটগাছের গোড়ায় তৃষ্ণকে খুবই নৃশংসভাবে হত্যা করছে ওই মেয়ে। এটা যেন মেয়ে তো নয়, বরং ভয়ানক কোনো শয়তান, যা দেখে আব্দি ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং তখনই দৌড়ে চলে যায় তার বাড়িতে। সেখানে গিয়ে সে তার বাবাকে সব খুলে বলে। বাবা সহ গ্রামবাসীরা সকলে চলে আসে তৃষ্ণ কোথায় আছে তা দেখতে। তবে ওই গাছের গোড়ায় কাউকেই পাওয়া যায় না, সেখানে পড়েছিল শুধুমাত্র রক্ত। তখনই নদীর পাড় থেকে কেউ একজন ডাক দিলে গ্রামবাসীরা সেদিকে ছুটে যায়। সেখানে এই পাহাড়ি নদীতে থাকা পাথরের উপর ছিল তৃষ্ণর লাশ। ছেলের এমন মৃত শরীর নিয়ে চিৎকার করে কাঁদতে থাকে তৃষ্ণর বাবা। পরদিন সকালে গ্রামবাসীকে নিয়ে তৃষ্ণর বাবা গিয়ে পৌঁছায় আব্দির বাড়িতে। তার মনে হচ্ছিল তার ছেলেকে পাথরের সাথে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে আব্দি। পরবর্তীতে সে হয়তো বা ওই মেয়ের গল্প সাজিয়েছে, তাই সে চাইছিল আব্দিকে শাস্তি দিতে। তখনই সেখানে এই গ্রামের একজন অন্যতম প্রধান ব্যক্তি আসে, যার নাম ছিল সাব্দ। সাব্দ সকলকে উদ্দেশ্য করে বলে সে আব্দির কথায় বিশ্বাস করে। আব্দি মিথ্যা বলছে না, এই গ্রামে সত্যি এক ভয়ানক মেয়ে আছে, তার নাম হলো সুমালা। সকলে এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন সাব্দ বলতে শুরু করে সুমালার গল্প, যা শুরু হয়েছিল 29 বছর আগে, 1947 সালে। আমরা এই গ্রামের সুলাস্ত্রী নামের একজন ধনী পরিবারের বউকে দেখতে পাই, যে কিনা গাড়িতে করে বাড়ি ফিরছিল। অন্যদিকে বাড়িতে তার হাজবেন্ড মিটিংয়ে বসেছিল। সুলাস্ত্রীর স্বামীর নাম ছিল জিমান। এখানে তাদের কথা থেকে আমরা বুঝতে পারি সুলাস্ত্রী নিজেও অনেক ভালো পরিবারের মেয়ে, সেই সাথে নম্র, ভদ্র, সুন্দরী। সে নিজের স্বামীর কথা মতো চলে। এখানে এই মিটিংয়ে জিমানের চাচাও ছিল। সে মূলত একটা জমির অংশ নিয়ে কথা বলতে এসেছিল, যেটা ছিল জিমানের নামে। মূলত ওই জমির ওপর একটা ফ্যাক্টরি হওয়ার কথা, যার জন্য অলরেডি নিজের অংশের জমি দিয়ে দিয়েছে জিমানের চাচা। তবে জিমান এখনো দেয়নি। এই ব্যাপারে জিমানের সাথে কথা বলছিল তার চাচা। তখনই সেখানে সুলাস্ত্রী আসে। সুলাস্ত্রী চলে যাওয়ার পর জিমানের চাচা জিমানকে বেশ খোঁচা মেরে কথা বলে যে সুলাস্ত্রীর মতো স্ত্রী যদি তার কাছে থাকতো, তাহলে এই 11 বছরে তার অন্তত পক্ষে 8টা বাচ্চা থাকতো। এখনো পর্যন্ত জিমানের কোনো বাচ্চা হয়নি। এর মানে ভবিষ্যতে এই জমির মালিক ঠিকই তার চাচা হবে। তাই সময় নষ্ট না করে জিমান যেন তার চাচাকে তার জমিটুকু দিয়ে দেয়। এমনিতেই ভবিষ্যতে সে পেতে চলেছে। এই কথাগুলো জিমানের খুবই আত্মসম্মানে লাগে।
এদিকে আড়াল থেকে শুনতে পারে সুলাশ্রী নিজেও। এরপর আমরা দেখতে পাই সুলাশ্রী এবং জিমান কথা বলছে। জিমান এখানে রেগে সুলাশ্রীকে জিজ্ঞাসা করে যে সে সকাল থেকে কোথায় ছিল। সুলাশ্রী জানায় যে সে তার ভেষজ ঔষধ আনতে গিয়েছিল। তখন জিমান একটু রেগেই বলে যে সুলাশ্রী যেন দ্রুত তার গর্ভের খেয়াল রাখে এবং তাকে তার উত্তরাধিকারী দেয়। যা শুনে সুলাশ্রী তার কাছে একটু সময় চাইলে এবার জিমান অনেক বেশি রেগে যায়। আমরা এখানে জানতে পারি জিমানের এক পায়ে সমস্যা ছিল, তবে সে ছিল অনেক কঠোর এবং অহংকারী একজন ব্যক্তি, যে কিনা সুলাশ্রীকে এই বলে হুমকি দেয় যে এই বছরের মধ্যে সে যদি তাকে বাচ্চা না দিতে পারে তাহলে সে আরেকটা বিয়ে করবে। এই কথা বলে সুলাশ্রীর সাথে খুবই খারাপ ব্যবহার করে সে সেখান থেকে চলে যায়। বেচারি সুলাশ্রীর তো নিজের ঘরে কান্নারও পারমিশন ছিল না, তাই তো সে বাইরে গুদমঘরের পাশে বসে মুখ চেপে কাঁদছিল। তখনই সে দুইজন ওয়ার্কারকে কথা বলতে শুনতে পায়, যেখানে তারা তুকিনা নামের একজন বৃদ্ধ মহিলার কথা বলছিল। যেসব মেয়েদের বাচ্চা হয় না তাদেরকে তুকিনাই সাহায্য করে বাচ্চা হতে। এটা জানার পর সুলাশ্রীর মনে আশা জাগে। সে ওই দিনই রওনা দেয় তুকিনার সাথে দেখা করতে, যেখানে তার সাথে গিয়েছিল তাদের বাড়ির কাজের মহিলা কুলসুম। তুকিনার কাছে যাওয়ার জন্য নদী পার হতে হতো, তাই তো কুলসুম এবং সুলাশ্রী মিলে নদী পার হয়ে পৌঁছে যায় তুকিনার কাছে। তুকিনা সুলাশ্রীকে ভেতরে ডেকে নেয়। সে প্রথমেই বলে নেয় যে তার কাছে সাহায্য চাওয়া আর 5টা শামানের কাছে সাহায্য চাওয়ার মতো নয়, তার শক্তি ভিন্ন। তার শক্তি আসে কালো জাদু থেকে। তার মাস্টার আর কেউ নয় বরং ইবলিশ শয়তান। সে আরও বলে যে প্রেগনেন্ট হওয়ার জন্য সুলাশ্রীকে একটা রিচুয়াল করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রিচুয়াল, যে রিচুয়ালের মাধ্যমে সুলাশ্রীর সম্পর্ক তৈরি হবে ইবলিসের সাথে। যা শুনে সুলাশ্রী ঘাবড়ে যায়। তখন তুকিনা বলে যে এই রিচুয়ালের মাধ্যমে সুলাশ্রীর 2টো বাচ্চা হবে। যমজ বাচ্চার কথা শুনে সুলাশ্রীর মনে আরো আশা জাগে। তখন তুকিনা বলে যে এই 2টো বাচ্চার মধ্যে থেকে একটা বাচ্চা হবে কুৎসিত এবং দুর্বল, আরেকটা হবে সুস্থ সবল। আর এই 2টো বাচ্চাকেই তাদেরকে পালতে হবে 10 বছর পর্যন্ত। 10 বছর বয়স হওয়া মাত্রই ওই কুৎসিত এবং দুর্বল বাচ্চাটিকে ইবলিশ শয়তান এসে নিয়ে যাবে। তবে এই 10টা বছর তাদের জন্য অনেক কঠিন হবে। সুলাশ্রী এবং তার হাজবেন্ডকে খুবই ভালোভাবে ওই বাচ্চাটিকে লালন পালনের দায়িত্ব নিতে হবে, তা না হলে তাদের জীবন হয়ে উঠবে জাহান্নামের মতো যন্ত্রণাদায়ক। এখানে সুলাশ্রী কোনো কিছু না ভেবেই শুধুমাত্র বাচ্চার জন্য এই সকল শর্তে রাজি হয়ে যায়। সে ওই দিনই তুকিনাকে দিয়ে নিজের উপর রিচুয়াল করায়। এই রিচুয়ালে শয়তানের কাছে সাহায্য চাইতে চাইতে তুকিনা একটা পাত্রে রক্ত নেয়। তার মধ্যে আরো নোংরা জিনিসপত্র দিয়ে সেগুলো পান করিয়ে দেয় সুলাশ্রীকে। সাথে সাথে সুলাশ্রীর কিছু একটা হয়ে যায়। সে ছটফট করতে থাকে এবং আমরা দেখতে পাই তার পেট ফুলে যাচ্ছে। তুকিনা এসে তার পেটের ওপর আবারও কিছু একটা করে। এরপর তার পেট আবারও সমান হয়ে যায়, আর এরপর স্বাভাবিক হয়ে যায় সুলাশ্রী। তখন তার কানের কাছে এসে তুকিনা জানায় আগামী 2 মাসের মধ্যেই সে প্রেগনেন্ট হয়ে যাবে। আর সত্যিই এমনটি হয়। মাত্র 2 মাসের মধ্যেই সুলাশ্রী প্রেগনেন্ট হয়, তাও আবার যমজ বাচ্চা নিয়ে। যেটা জানার পর জিমান ভীষণভাবে খুশি ছিল, কেননা সে তো জানতোই না যে তার স্ত্রী কি করে এসেছে। সে শুধুমাত্র জানতো তুকিনা তার স্ত্রীকে পেটে মালিশ করে দিয়েছে, যার ফলে সুলাশ্রীর গর্ভের সমস্যার সমাধান হয়ে গিয়েছে। সে এখানে সুলাশ্রীকে জিজ্ঞাসা করে যে সে কি চায়। সুলাশ্রী বলে মেয়ে। এরপর তারা দুজন মিলে তাদের 2 মেয়ের জন্য নাম ঠিক করে। জিমান রেখেছিল কুমালা, যার সাথে মিলিয়ে সুলাশ্রী রাখে সুমালা। বাচ্চা হতে চলেছে এই খুশিতে জিমান বড় করে অনুষ্ঠান রাখে, যেখানে সুলাশ্রীর গোসলের আয়োজন করা হয়। সেই সাথে এত বছর পরে জিমান তার উত্তরাধিকারী পেতে চলেছে, এই ব্যাপারটা গ্রামের সকলের মুখে মুখে ছিল। এরকমই এক ঝড় বৃষ্টির রাতে হঠাৎই সুলাশ্রীর ডেলিভারি পেন ওঠে। তার বাচ্চা প্রসবের সময় এসে গিয়েছিল। বাইরে থাকা জিমান প্রচন্ড চিন্তিত ছিল। এদিকে ভেতরে ধাত্রীর সাথে ছিল কুলসুম। দেখতে দেখতে রাত 12টা বেজে যায়। এমন সময় সুলাশ্রী তার ঘরের সোফায় ইবলিশ শয়তানকে বসা অবস্থায় দেখতে পায়, যে কিনা তার দিকেই তাকিয়েছিল। এই দৃশ্যে সুলাশ্রী ভীষণভাবে ভয় পেয়ে যায়, তবে সে তখনও পর্যন্ত কাউকে কিছু বলে না। এরই মাঝে জন্ম হয় সুলাশ্রীর প্রথম সন্তানের, যে একদমই প্রাণহীন দেহ নিয়ে জন্মেছিল, যা দেখে ধাত্রী এবং কুলসুম দুজনই বুঝতে পারছিল না যে সুলাশ্রীকে কি বলবে। এরই মাঝে সুলাশ্রীর দ্বিতীয় সন্তানের জন্মের সময় হয়ে গিয়েছিল, তাই তো কুলসুম ওই বাচ্চাটিকে নিয়ে একপাশে চলে যায়।
এবং তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে সুলাশ্রী জন্ম দেয় তার দ্বিতীয় সন্তানের, যার কান্নার শব্দ শুনে খুশি হয়ে যায় জিমান এবং নিজেই ভেতরে চলে আসে। দুটো বাচ্চা ছিল দুইজনের কাছে। সে প্রথমে কুলসুমের কাছে গিয়ে বাচ্চার প্রাণহীন দেহ দেখে বেশ অবাক হয়। কুলসুমকে প্রশ্ন করলেও কুলসুম কিছু বলার সাহস পাচ্ছিল না। অন্যদিকে ধাত্রীর কোলে থাকা বাচ্চার অবস্থা তো আরো খারাপ ছিল। এটা ছিল সেই ডিফর্ম বাচ্চা, অর্থাৎ এই বাচ্চাটি ছিল শয়তানের। তার এই কুৎসিত বিভৎস রূপ দেখে জিমান কোনো কিছু না ভেবেই অন্য ঘরে চলে যায়। সেখান থেকে নিয়ে আসে একটা ছুরি। সে ধাত্রীকে সরিয়ে ছুরিটি বের করে নেয়। এই সব কিছু সুলাশ্রীর সামনেই ঘটছিল। সে আপ্রাণ চেষ্টা করছিল জিমানকে থামানোর। সে জিমানকে নিষেধ করছিল এমন কিছু না করতে, তবে জিমান তার কোনো কথাই শোনে না এবং সদ্য জন্ম নেওয়া এই বাচ্চার বুকের ভেতরে ঢুকিয়ে দেয় ছুরি, যা দেখে কাঁদতে থাকে ধাত্রীও। সুলাশ্রী কি বলবে বা কি করবে তা বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই তাদের অন্য বাচ্চাটি, যে কিনা প্রাণহীন দেহ নিয়ে জন্মগ্রহণ করেছিল, সে কাঁদতে শুরু করে। অর্থাৎ কোনোভাবে রহমত হয়েছিল তাদের উপর। একটা বাচ্চা বেঁচে গিয়েছিল। এই খুশিতে জিমান যেন পাগল হয়ে যায়। তখনই সে সুকিরকে গিয়ে বলে যে সুকির যেন এলাকাবাসীকে জানিয়ে দেয় যে তার একটা মেয়ে সন্তান হয়েছে, যে কিনা তার উত্তরাধিকার। একদিকে জিমান এত বেশি খুশি ছিল, অন্যদিকে সুলাশ্রী ছিল ভয়ে যে ভবিষ্যতে তাদের জন্য না জানি কত বড় বিপদ অপেক্ষা করছে। তারা শয়তানের ওই সন্তানকে মেরে ফেলেছে, যাকে 10 বছরের মাথায় তার হাতে তুলে দেওয়ার ওয়াদা করেছিল সুলাশ্রী। এখন দেখতে দেখতে 3টা বছর কেটে যায়। 3 বছর বয়স হয়ে গিয়েছিল কুমালার, তবে সে তখনও পর্যন্ত হাঁটতে শেখেনি। এই ব্যাপারটা নিয়ে লোকেদের মধ্যে বেশ চর্চা ছিল। এখানে গেস্টদের কথা থেকে সুলাশ্রী জানতে পারে যে ছোটবেলায় জিমানের মধ্যেও সমস্যা ছিল। বেশ বয়স হয়ে যাওয়ার পরও সে ঠিকমতো ভাবে হাঁটতে চলতে পারত না। এরপর একজন কবিরাজের কাছ থেকে তার বাবা মা তাকে মালিশ করিয়ে আনে, যার পর থেকে জিমান আস্তে আস্তে করে ঠিক হয়ে যায়। এই ব্যাপারটা জেনে সুলাশ্রী বেশ অবাক হয়। আর সেই সাথে আমরা এটাও বুঝতে পারি যে কেন জিমান ওই ডিফর্ম বাচ্চা দেখে একদমই পাগল হয়ে গিয়েছিল। কেননা সে নিজেই ছোটবেলায় পঙ্গু হয়ে জন্মগ্রহণ করেছিল, তাই সে কখনোই চায়নি যে তার সন্তানও একই রকম হোক। এখন এইভাবেই কেটে যায় আরও 2 বছর। কুমালার তখন 5 বছর বয়স, তবে সময়ের সাথে সাথে তাকে বড় করা আরও বেশি কঠিন হয়ে যাচ্ছিল। শারীরিক প্রতিবন্ধকতার সাথে সাথে সে মানসিকভাবেও সুস্থ ছিল না, যে ব্যাপারটা সহ্য করতে পারছিল না জিমান। তাই তো একদিন কুমালা যখন অনেক বেশি জেদ করছিল, তখন সে ঠিক করে যে সে কুমালাকে গুদাম ঘরে বেঁধে রাখবে। কুলসুম এবং সুলাশ্রী তাকে বোঝানোর চেষ্টা করে, তবে সে কারোর কথাই শোনে না। তার পা বেঁধে তাকে টানতে টানতে নিয়ে যায় গুদাম ঘরে। তবে এখানে অদ্ভুত ব্যাপার হলো, কুলসুম আপ্রাণ চেষ্টা করছিল জিমানকে আটকানোর, তবে সুলাশ্রী এতই বেশি স্বামীর আজ্ঞাকারী বউ ছিল যে সে নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য কিছুই বলে না, বরং সে নিজেই কুমালার থেকে মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ সে তার স্বামীকে খুশি করার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল, নিজের সন্তানকে কষ্ট দিতেও। এভাবেই কেটে যায় আরও 3 বছর। হঠাৎই একদিন কুমালাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, বাড়ির কোথাও সে নেই। তখনই আমরা গ্রামের বাজারের দৃশ্য দেখতে পাই, যেখানে এক কোনায় বসে কুমালা এই সব কিছু দেখে ভীষণ খুশি হচ্ছিল। তখনই গ্রামের কিছু বাচ্চাদের নজর পড়ে তার দিকে। তারা তাকে খাবারের লোভ দেখিয়ে কাছে ডেকে নেয়। বেচারা সহজ সরল কুমালা তাদের কাছে যাওয়া মাত্রই তারা তাকে নিয়ে মজা করতে আরম্ভ করে, এমনকি তার উপর পাথর ছুঁড়তে থাকে, যা দূরে গাড়ির মধ্যে বসে দেখছিল জিমান এবং সুলাশ্রী। তারা এই ঘটনায় এত বেশি লজ্জিত হয়ে গিয়েছিল যে তারা নিজের সন্তানকে না বাঁচিয়ে বরং নিয়ে আসে গুদাম ঘরে। সেখানে জিমান তাকে সাহায্য করতে চাইছিল, কেননা সে আগেই কুমালাকে বলেছিল এই বাড়ি থেকে না বের হতে। তাই সে সুকিরকে দিয়ে একটা চাবুক আনায়। কুলসুম এখানে আকুতি মিনতি করতে থাকে কুমালার সাথে এমনটি না করতে, যা দেখে সাহস করে সুলাশ্রীও একবার জিমানকে বলে কুমালাকে না মারতে। তবে জিমানের একটা দাবরেই সে শান্ত হয়ে যায়। এরপর কুমালা মার খেতে থাকে এবং আপ্রাণ মনে মায়ের কাছে সাহায্য চাইতে থাকে। তবে তার মায়ের মন গলে না, সে শক্ত হয়ে সেখানেই দাঁড়িয়েছিল। রাতের বেলা কুলসুম কুমালার আঘাতের স্থানে মলম লাগিয়ে দেয়। কুমালার কষ্ট দেখে তার ভীষণ কষ্ট হচ্ছিল। ছোটবেলা থেকেই সেই কুমালার দেখাশোনা করেছে, এ কারণেই হয়তোবা তার কুমালার প্রতি এতটা টান। সে ভালো করেই জানে কুমালা সব থেকে বেশি পছন্দ করে পিয়ানো বাজাতে, তাই সে তাকে নিয়ে যায় পিয়ানো ঘরে। কুমালা পিয়ানো বাজাচ্ছিল, তখন সে কুমালার জন্য একটা পুতুল বানিয়ে আনে।
আসলে আজ রাত 12টায় কুমালার বয়স হতে চলেছিল 8 বছর, অর্থাৎ আজ তার জন্মদিন। এই উপলক্ষেই সে কুমালার জন্য এই পুতুলটি বানিয়েছিল। সে বলে সে কুমালাকে প্রচন্ড ভালোবাসে। কুমালাও কুলসুমকে খুবই ভালোবাসত। তার আদর পেয়ে সে ভীষণ খুশি ছিল। তাই তো সে কুলসুমের দেওয়া পুতুলটিকে জড়িয়ে ধরে ওই রাতে ঘুমায়। তবে রাত 12টার নাগাদ তার ঘুম ভেঙে যায়। এক ফিসফিসানি কণ্ঠে তার নাম ধরে তাকে কেউ ডাকছিল। তবে এই ঘরে তো কেউই ছিল না। তখনই আলমারির ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে আসে যে এই দিকে। তখন কুমালা দেখতে পায় আলমারির দরজা আপনা আপনি খুলে গিয়েছে। সেখানে দাঁড়িয়ে আছে বিভৎস দেখতে একটা মেয়ে, যার পরনে ছিল কুমালার মতোই জামা। সে দেখতেও অনেকটা কুমালার মতো ছিল। সে খুবই ভয়ানকভাবে আলমারির ভেতর থেকে বেরিয়ে আসে, যা দেখে কুমালা একটু ঘাবড়ে যায় এবং তাকে প্রশ্ন করে সে কে। উত্তরে মেয়েটি তার ভয়ানক কণ্ঠে জানায় যে সে সুমালা, কুমালার যমজ বোন। যা শুনে কুমালা অবাক হয়। তখন সুমালা বলে যে তাদের নিষ্ঠুর বাবা মা কুমালার কাছ থেকে সুমালার ব্যাপারটা গোপন করেছে। তারা এতটাই নিষ্ঠুর যে তারা সুমালাকে খুন করেছিল শুধুমাত্র সে খারাপ দেখতে এই কারণে। একথা বলতে বলতে সুমালা অনেক বেশি রেগে যায়। তাকে এইভাবে রাখতে দেখে কুমালা একটু ভয় পেয়ে যায়। তখন সুমালা কুমালার কাছে আসে এবং তার মাথায় হাত বোলাতে বোলাতে বলে যে সে যেন তাকে ভয় না পায়। তারা দুজন বোন, আর বোনেরা একজন আরেকজনের ক্ষতি করে না, বোনেরা একজন আরেকজনকে রক্ষা করে। একথা বলে সে কুমালাকে প্রশ্ন করে যে কুমালা নতুন বন্ধু চায় কিনা। কুমালা এই ব্যাপারে হ্যাঁ বলে এবং সুমালা তাকে জড়িয়ে ধরে। এরপর সুমালা বলে যে এখন থেকে রাত এবং দিন দুটো আলাদা হবে। এই একই কথা তুকিনাও বলেছিল, আর এর মানে আমরা আস্তে আস্তে জানতে পারবো। আপাতত আমরা দেখতে পাই আয়নায় সুমালাকে দেখা গেলেও বাস্তবে তাকে দেখা যাচ্ছিল না। এর মানে শুধুমাত্র তাকে দেখতে পারছিল কুমালা একাই। এখন এর কয়েকদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে সময়ের সাথে সাথে জিমানের ব্যবহার কুমালার প্রতি আরো বেশি কর্কশ এবং কঠিন হয়ে উঠছিল। এরকমই সন্ধ্যার পর একদিন কুমালা বসে পিয়ানো বাজাচ্ছিল, যেটা নিজের ঘর থেকে শুনেই ভীষণ বিরক্ত হচ্ছিল জিমান। তাই তো সে সরাসরি সিঁড়ি দিয়ে নেমে আসে এবং কুমালাকে সজোরে একটা থাপ্পড় মেরে বলে কোনো রকম আওয়াজ না করতে। সেই সাথে সুলাশ্রীকে বলে যে সে যেন নিজের মেয়ের খেয়াল রাখে। এই বলে সে সেখান থেকে চলে যায়। সুলাশ্রীরও এখানে কুমালার জন্য খারাপ লাগছিল, তবে তার তো নিজের স্বামীর ফেভারিট হয়ে থাকতে হবে। এ কারণেই সে কুমালার প্রতি কোনো রকম ভালোবাসা দেখায় না। সে কুলসুমকে বলে কুমালাকে বোঝাতে। কুলসুম কুমালাকে বলে স্ট্রং হতে। তবে কুমালার মনে তো অন্য কিছু চলছিল। এর কিছুক্ষণ পরই আমরা জিমানকে দেখতে পাই, যে কিনা তার অফিস রুমে ছিল। সেখানে প্রবেশ করে কুমালা। জিমান রাগ করে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। তবে কুমালা কোনো কথার উত্তর দেয় না, বরং দেখতে দেখতে সে নিজের হাত পা ঠিক করে ফেলে, যা দেখেই আমরা বুঝতে পারি যে এটা কুমালা নয়, বরং তার শরীরে রয়েছে সুমালা, যে কিনা তখনই সেখানে থাকা একটা পেন ঢুকিয়ে দেয় জিমানের হাতে। চিৎকার শুনে সেখানে ছুটে আসে সুলাস্ত্রী। ততক্ষণে কুমালা স্বাভাবিক হয়ে গিয়েছিল। সে যখন দেখতে পায় কুমালা তার বাবার উপর হামলা করেছে, তখন সে কুমালার উপর বেশ রেগে যায়। তবে কুমালা তো তখনও ভয়ানকভাবে তাকিয়েছিল তার বাবার দিকে। এবার জিমান ঠিক করে নেয় যে সে কুমালাকে এমন শাস্তি দিবে যা সে কখনো ভুলবে না। তাই সে তার নিজের সন্তানকে এমন শাস্তি দেয় যা কোনো বাবা মা কখনোই দিবে না। বেচারি কুমালাকে কাকতারুয়ার মতো করে একটা বাঁশের সাথে বেঁধে ঝুলিয়ে রাখা হয় ভুট্টা ক্ষেতের মাঝে। কুমালা বারবার আকুতি মিনতি করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য। তবে জিমান তো শোনেই না, বরং সে এই বলেও হুমকি দেয় যে এবার যদি কুমালা কিছু করে তাহলে তাকে প্রতিদিন এইভাবেই কাকতারুয়ার মতো বেঁধে রাখা হবে। এত কিছুর পরও সুলাশ্রী মুখ বন্ধ করে রাখে, বরং কুমালা যখন তার কাছে সাহায্য চাইতে থাকে তখন সে কুমালাকেও চুপ থাকতে বলে এবং জিজ্ঞাসা করে কুমালা কিভাবে পারল তার বাবাকে আঘাত করতে। এখন যেন সে চুপচাপ এই শাস্তি সহ্য করে। একথা বলে সে সেখান থেকে চলে যায়। কুমালার এতে করে নিজের বাবা মায়ের উপর রাগ ক্ষোভ আরো বেশি বাড়তে থাকে। এভাবেই একদিন রাতে খাবার টেবিলের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে কুমালাকে খাবার টেবিলে এনে বসিয়ে দেয় কুলসুম। কুমালা তখন কুলসুমের কাছে চা চায়, তাই কুলসুম চলে যায় রান্নাঘরে চা আনতে। হঠাৎই কুমালা কাঁপতে আরম্ভ করে। কাঁপতে কাঁপতে তার অঙ্গভঙ্গি পরিবর্তন হয়ে যায়। তার হাত পা হয়ে যায় সুস্থ মানুষের মতো। আর এটুকু দেখেই আমরা বুঝতে পারি যে সে এখন কুমালা নয়, বরং তার ভেতরে রয়েছে সুমালার আত্মা।
যে কিনা নিজের প্যান্ট খুলে উঠে পড়ে টেবিলের উপর। আর এরপর সে সেখানে এমন কিছু করে যা দেখে জিমান এবং সুলাশ্রী হতবাক হয়ে যায়। জিমান তখনই ডাক দেয় সুকিরকে কুমালাকে বাঁধার জন্য। তবে সুকির তাকে ধরতে গেলেই কুমালা হামলে পড়ে সুকিরের উপর। সে তার চুল ধরে টানতে আরম্ভ করে। সুলাশ্রী এগিয়ে যায় তাকে আটকাতে। তখনই সে আয়নার ভেতরে কুমালার পাশাপাশি সুমালাকেও দেখতে পায়, যা দেখে সে কেঁপে ওঠে। তখনই কুমালা সুকিরকে ছেড়ে তার বাবার সামনে আসে এবং দৌড়ে বাইরে চলে যায়। তার বাবা অর্থাৎ জিমান সেখানেই বসে চুপচাপ এই সব কিছু দেখতে থাকে। আমরা বুঝতে পারি জিমান আরো বেশি রেগে গিয়েছিল কুমালার উপর, তাই তো সে কুমালাকে খুঁজতেও বের হয় না। সুলাশ্রী এবং কুলসুম মিলে কুমালাকে খুঁজছিল। তারা গুদম ঘরেও দেখে, সেখানেও কুমালা ছিল না, বরং সে তো ছিল মুরগির ঘরের ভেতর। সেখানে বসে সে কাঁচা মুরগি খাচ্ছিল। তার এই ভয়ানক রূপ দেখে সুলাশ্রী এবং কুলসুম দুজনই হতবাক হয়ে যায়। পরদিন সকালে কুলসুম কুমালাকে প্রশ্ন করে যে গতকাল রাতে এরকম ব্যবহার সে কেন করেছিল। তখন উত্তরে কুমালা বলে যে কুমালা এমনটি করেনি, বরং ওই সব কিছু তো করেছিল সুমালা। আড়াল থেকে এই নাম শুনে সুলাশ্রী ঘাবড়ে যায় এবং তখনই ভেতরে চলে আসে। সে কুলসুমকে জিজ্ঞাসা করে কুমালা মাত্রই কার নাম নিল। কুলসুম উত্তরে বলে সুমালা। যমজ বাচ্চা দুজনের কি নাম রাখা হবে এটা শুধুমাত্র জিমান এবং সুলাশ্রী জানত। তাই প্রথমবারের মতো সুমালার নাম শুনে সুলাশ্রী ভীষণ ঘাবড়ে গিয়েছিল। তাই তো ওই দিনই সে তুকিনার সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। তাকে এইভাবে বের হতে দেখে কুলসুমের মনেও সন্দেহ জাগে। এখানে আমরা কুলসুমের ছেলেকে দেখতে পাই, যে কিনা আর কেউ নয় বরং শাব্দ ছিল, অর্থাৎ সেই শাব্দ যে কিনা 1976 সালে গ্রামবাসীকে সুমালার গল্প বলে শোনাচ্ছিল। শাব্দ মূলত কুলসুমের ছেলে ছিল। কুলসুম এখানে শাব্দকে বলে কুমালার উপর নজর রাখতে। একথা বলেই সে বেরিয়ে যায় সুলাশ্রীর পিছু পিছু। তার পিছু পিছু সে চলে যায় ওই ঘাটে। ঘাটে পৌঁছে সুলাশ্রী মাঝিকে বলে তাকে তুকিনার কাছে নিয়ে যেতে। তখন মাঝি জানায় একটা দুঃসংবাদ, গত মাসেই তুকিনা মারা গিয়েছে। হতে পারে এই কারণেই এত বছর পর সুমালার আত্মা কুমালার কাছে এসেছে। এখানে কুলসুম আসলে সুলাশ্রী একদমই ভেঙে পড়ে এবং কুলসুমের কাছে স্বীকার করে নেয় তার করা সবথেকে বড় পাপের ব্যাপারে, যে সে ইবলিসের সাথে ডিল করেছে। এই কথা শুনে কুলসুম নিজেও ভীষণ ভয় পেয়ে যায়। এভাবেই দেখতে দেখতে কেটে যায় আরো একটা বছর। সময়ের সাথে সাথে জিমান আরো বেশি কঠোর হয়ে উঠছিল কুমালার প্রতি। তাকে প্রায় প্রতি রাতেই বন্দি করে রাখা হতো গুদাম ঘরে। সময়ের সাথে সাথে সুকিরও মজা পাচ্ছিল কুমালার উপর এরকম অন্যায় অত্যাচার করতে। সে তো কুমালাকে এটা বলেও ভয় দেখাতো যে সে কুমালার গলা কেটে দিবে। এই সব কিছু সুলাশ্রীর সামনে হলেও সে চুপ করে থাকতো। তবে কুলসুম কিছুতেই চুপ করে থাকতে পারত না। সে প্রায় জিমানের কাছে অনুরোধ করত কুমালার সাথে এমন ব্যবহারটি না করার জন্য। তবে এখানে জিমানের কথা থেকে আমরা জানতে পারি যে সময়ের সাথে সাথে প্রতি রাতেই কুমালা আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠছে। সে প্রতি রাতেই কিছু না কিছু করে, যে কারণে জিমান এমনটি সিদ্ধান্ত নিয়েছে। আর এই ব্যাপারে কুলসুম যদি এরপর আর কোনো কথা বলতে আসে তাহলে সে কুলসুমকে শেষ করে দিবে। এই কথা শুনে সেখানেই বসে কাঁদতে থাকে কুলসুম। দূর থেকে এই সব কিছু দেখছিল সুলাশ্রী। এখন কুলসুম চলে যায় ওই গুদাম ঘরের কাছে। সে এখানে কুমালাকে মন খারাপ করতে নিষেধ করে এবং বলে যে তার জন্য কিছু যায় আসে না। দিনের বেলা কুমালা কে থাকে এবং রাতের বেলা কুমালা কে হয়ে যায়, সে সব সময় কুমালাকে ভালোবাসে। এই কথা শুনে কুমালাও কাঁদতে থাকে। সেই সাথে বাইরে দাঁড়িয়ে কাঁদতে থাকে অসহায় কুলসুমও। এরপর আরেক দিনের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে কুমালা ঘরের ভেতরে টিকটিকির পিছু করছিল। এই ছিল তার জন্য খেলা। ঘরের ভেতরে বন্দি অবস্থায় সে আর কি বা খেলবে। এমন সময় হঠাৎই বাইরে থেকে ডাক শোনা যায়, কেউ যেন তাকে ডাকছে। জানালার কাছে গেলে সে দেখতে পায় তাদের গ্রামের ওই ছেলেরা বাইরে দাঁড়িয়ে আছে, যারা কিনা সেদিন কুমালার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল। তারা এখানে কুমালাকে খেলার জন্য ডাকছিল। আমরা বুঝতে পারি এর পেছনে তাদের নিশ্চয়ই কোনো মতলব আছে। তবে বেচারি কুমালা তো এই ব্যাপারে কোনো কিছু বুঝতেই পারে না। সে তো খুশি খুশি তাদের সাথে বল দিয়ে খেলার জন্য নিচে চলে আসে। তারা এখানে কুমালাকে নিয়ে আবারও মজা করতে শুরু করে। যা সহ্য করতে না পেরে কুমালা কাঁদতে শুরু করলে তারা পাশ থেকে কাদা তুলে তার মুখে মাখিয়ে দেয় এবং তার গায়ে ছুঁড়তে থাকে। সেই সাথে তাকে ধাক্কা দিয়ে ফেলেও দেয়, যা দেখে তখনই সেখানে ছুটে আসে কুলসুম একটা ঝাড়ু হাতে নিয়ে। সে ওই ছেলেগুলোকে ভয় দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিতে চাইছিল,
তবে এরই মাঝে একটা ছেলে এগিয়ে আসে এবং ওই বল দিয়ে আঘাত করে কুমালার পিঠে। এই বলগুলো বাইরে থেকে ভুট্টার পাতা দিয়ে মোড়ানো থাকলেও ভেতরে থাকতো শক্ত কিছু, যে কারণে কুমালা অনেকটা ব্যথা পায়। তখনই তাকে পেছন থেকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে কুলসুম। ওই সময় কুমালার নজর পড়ে তার বাবা মায়ের দিকে, যারা কিনা বাড়ির ভেতরে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল, যেন তাদের কোনো কিছু যাই আসে না। আর এটা দেখে কুমালার মনে তাদের প্রতি ঘৃণা আরো বেশি বাড়তে থাকে। ওই রাতে যখন সুলাস্ত্রী এবং জিমান খাবার খাচ্ছিল, তখন হঠাৎই গুদামঘর থেকে একটা বিকট আওয়াজ আসে। এরকম ছোটখাটো আওয়াজ গুদামঘর থেকে প্রায়ই আসতো কুমালার কারণে। এই কারণেই জিমান খুব একটা গুরুত্ব দেয় না। তবে সুলাস্ত্রীর মন ভালো বলছিল না, কেননা আজকের আওয়াজটা বেশ বিকট ছিল। ওই সময় আমরা দেখতে পাই কুমালা গুদামঘরে নেই, বরং সে তো নিজের বাঁধন খুলে বাইরে চলে এসেছে এবং একদমই স্বাভাবিকভাবে হাঁটছে। আমরা বুঝতে পারি কুমালা এখন আর কুমালা নেই, বরং সে পরিণত হয়েছে সুমালায়। গুদামঘরের পাশেই একটা বক্সে রাখা ছিল বিভিন্ন ধরনের ছুরি। সেখান থেকে একটা ছুরি তুলে নেয় সুমালা। যেহেতু এখন কুমালার শরীরে সুমালা আছে, তাই আমরা তাকে সুমালা বলেই ডাকবো। এখন এই রাতের বেলা ওই ছেলেদের মধ্য থেকে একজনকে আমরা দেখতে পাই, যে কিনা মায়ের কথায় পানি আনার জন্য ঘর থেকে বাইরে যায়। বাইরে সে যখন কুয়া থেকে পানি তুলছিল, তখন হঠাৎই ঝোপঝাড়ের মধ্য থেকে তার নাম ধরে ডাক দেয় কেউ। প্রথমে সে ব্যাপারটা ইগনোর করে, তবে এরপর যখন ওই কণ্ঠ তাকে খেলার জন্য ডাকতে থাকে, তখন সে পানি হাতে এগিয়ে যায় ওই ঝোপঝাড়ের দিকে এবং সেদিকে পানি মেরে বলে যে এখনই সেখান থেকে চলে যেতে। এরই মাঝে ওই ঝোপঝাড়ের মধ্য থেকে একটা কণ্ঠ ভেসে আসে। সেদিকে তাকাতেই সে দেখতে পায় সেখানে দাঁড়িয়ে আছে সুমালা। কুমালার শরীর থেকে এখানে সুমালা বেরিয়ে আসে, আর এই দৃশ্য দেখে ছেলেটি ভীষণভাবে ভয় পেয়ে যায়। তবে সে পালাতে পারে না। কুমালার শরীরে থাকা সুমালা খুবই নৃশংসভাবে ছেলেটিকে মেরে ফেলে। এরপর আমরা ওই ছেলেগুলোর মধ্য থেকে আরো দুজন ছেলেকে রাতের বেলা বাইরে দেখতে পাই, যারা কিনা খাবার নিয়ে কোথাও একটা যাচ্ছিল। তখন হঠাৎই গাছ থেকে একটা পাথর ছুঁড়ে এসে লাগে একটা ছেলের মাথায়। দেখতে দেখতে সুমালা বড় একটি পাথর দিয়ে ছেলেটিকে মেরে ফেলে, আর এরপর হামলে পড়ে অন্য ছেলেটির উপর। এখানে ওই ছেলেটিকেও খুবই নৃশংসভাবে হত্যা করে সুমালা। পরদিন সকালে পুরো গ্রাম জুড়ে হুলস্থুল কাণ্ড শুরু হয়। তিনটা বাচ্চা ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তো গ্রামবাসীরা তাদেরকে সব স্থানে খুঁজতে আরম্ভ করে। গ্রামের সব জায়গায় খোঁজার পর আশেপাশের কয়েকটা গ্রাম খুঁজেও তারা ওই ছেলেগুলোকে পায় না, যে কারণে রাতের বেলা তারা সিদ্ধান্ত নেয় আগামীকাল তারা আরো বেশি এরিয়া জুড়ে খুঁজবে। ততক্ষণ পর্যন্ত গ্রামবাসীরা যেন তাদের ছেলে মেয়েদেরকে ঘর থেকে সন্ধ্যার পর আর বাইরে বের হতে না দেয়। ফলে ছেলেমেয়েরা আটকে পড়ে ঘরের ভেতরেই। আমরা ওই দুষ্টু ছেলেদের বাকি 4 জনকে দেখতে পাই, যারা কিনা তাদের বাকি 3 বন্ধুর কি হতে পারে এই নিয়ে আলোচনা করছিল। তাদের মনে হচ্ছিল যে তাদের বন্ধুরা হয়তো বা তাদের উপর প্রাঙ্ক করছে, কেননা সকাল থেকে তারা বলটিও খুঁজে পাচ্ছে না। নিশ্চয়ই তারা ওই বলটি নিয়ে কোথাও লুকিয়ে আছে। এইসব কথা বলতে না বলতেই হঠাৎ করে দরজাটি খুলে যায়। দেখা যায় সেখানে দাঁড়িয়ে আছে কুমালা। আসলে কুমালার শরীরে ছিল সুমালা, যার হাতে ছিল ওই বল। সে সেখানে ওই বলটি রেখে হাসতে হাসতে অন্যদিকে সরে যায়, যা দেখে ছেলেগুলো তার পিছু পিছু ঘর থেকে বেরিয়ে আসে এবং তাকে কুমালা মনে করে আবারও তাকে নিয়ে মজা করতে শুরু করে। কিন্তু তারা তো জানতই না যে এখন রাত, অর্থাৎ সুমালার সময়। সে এখানে তাদের গায়ে বল মেরে বাইরে চলে যায়, যাতে করে ছেলে 4 জন তার পিছু পিছু একদমই বাইরে চলে আসে। এমনটিই হয়। এখানে সুমালা তাদের উপর আক্রমণ করলে তারা চেষ্টা করে সুমালাকে মারার, তবে শয়তানের মেয়ের সাথে কেই বা পারবে। সে তো তাদেরকে এইভাবে খুন করে খুবই মজা পাচ্ছিল। সে একে একে তাদের 4 জনকেও খুন করে ফেলে, যার ফলে পরদিন সকালে বাকি 3 জনের সাথে তাদের 4 জনেরও খোঁজ শুরু হয়। গ্রামের 7-8টা ছোট বাচ্চা ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই তো গ্রামবাসীরা মরিয়া হয়ে তাদেরকে খুঁজছিল। জঙ্গলের মাঝে একটা বটগাছের কাছে পাতা দিয়ে ঢাকা ছিল 2টো ছেলের লাশ, যাদেরকে খাবার নিয়ে যাওয়ার সময় সুমালা মেরেছিল। আর এই লাশের পাশে পড়েছিল কুমালার পুতুল, যেটা কুলসুম তাকে দিয়েছিল। ওই সময় কুলসুম কুয়োর ভেতর থেকে পানি তুলছিল, কিন্তু পানির বদলে আসে রক্ত পানি, যা দেখে সে ঘাবড়ে যায় এবং কুয়োর ভেতর থেকে তুলে আনা হয় একটা লাশ। এই ছেলেটিকে সুমালা কুয়ার কাছে মেরেছিল। এই লাশ দেখে জিমানও অবাক হয়ে যায়। তখনই সুকির এসে তাকে ডেকে নিয়ে যায় খেতে, যেখানে গতরাতে মারা ওই 4 জন ছেলের লাশ ছিল।
যাদের মাথা তাদের শরীর থেকে আলাদা করে খুবই বিভৎসভাবে টাঙিয়ে রেখেছিল সুমালা, যা দেখে গ্রামবাসীরা এবার ক্রুদ্ধ হয়ে চলে আসে জিমানের বাড়িতে। তাদের কাছে প্রমাণ ছিল ওই পুতুলটি। তারা আঙুল তুলছিল কুমালার উপর। ওই 7 জন ছেলে যারা কিনা গতদিনই কুমালাকে জ্বালাতন করেছিল, তারাই খুব নির্মমভাবে হত্যা হয়েছে। গ্রামবাসীর মতে কুমালা পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। এই কথা শুনে জিমান প্রচণ্ড রেগে যায় এবং নিজের দাপটে গ্রামবাসীকে চুপ করিয়ে দেয়। তবে সে নিজেও জানত যে এর পেছনে কুমালা থাকতে পারে, তাই সে তার স্ত্রীকে নিয়ে চলে যায় গুদাম ঘরে, যেখানে প্রতি রাতে কুমালাকে আটকে রাখা হতো। এখান থেকে বের হওয়ার কোনো রকম উপায় ছিল না। তখনই জিমানের নজর যায় কিছু বস্তার উপর, যে বস্তার পেছনে কাঠ ভাঙা ছিল। এই কাঠ হয়তো বা কুমালাই ভেঙেছে, আর প্রতি রাতে হয়তো বা সে এখান থেকেই বের হচ্ছে। এটা বুঝতে পেরে জিমান প্রচণ্ড রেগে যায়। তখন সুলাস্ত্রী ফাইনালি নিজের মুখ খোলে। সে জিমানকে বলে এটা কুমালা নয়, বরং এটা সুমালা। সুমালার নাম শোনা মাত্র জিমান চমকে ওঠে, কেননা সুমালাকে তো সে নিজ হাতেই খুন করেছে, আর সুমালার নাম কারো জানা উচিত না। তখন সুলাস্ত্রী জানায় 1 বছর আগের ঘটনা, যখন সে কুমালার কাছে সুমালাকে দেখেছিল। সেই সাথে কুমালার মুখে সুমালার নামও শুনেছিল। জিমান জিজ্ঞাসা করে তাহলে এতদিন পর্যন্ত সে এই ব্যাপারটা কেন লুকিয়ে রেখেছে। এবার সুলাস্ত্রী একটু অভিমান নিয়েই বলে জিমান কখনোই তার কথা শোনেনি। জিমানের নিজের ভুলের কারণেই আজ তাদের এই পরিণতি। শুধুমাত্র বিকলাঙ্গভাবে জন্ম নিয়েছিল বলে জিমান নিজ হাতে জন্মের সাথে সাথেই সুমালাকে মেরে ফেলেছিল, আর এই কারণেই হয়তোবা সময়ের সাথে সাথে কুমালা পরিণত হচ্ছে সুমালায়। নিজের ভুল বুঝতে পেরে জিমান তখনই চলে যায় কুমালার সাথে কথা বলতে। সে কুমালাকে জিজ্ঞাসা করে যে এই সব কিছু সুমালা করছে কিনা। কুমালা প্রথমে বলতে চাইছিল না, পরবর্তীতে বাবার প্রেসারে সে স্বীকার করে নেয় যে হ্যাঁ, সুমালা ওই সব মানুষদেরকে শাস্তি দিচ্ছে যারা কিনা কুমালার সাথে খারাপ ব্যবহার করছে। এটা শোনা মাত্রই জিমান নিচে এসে আগে সুকিরকে ডাকে এবং বলে কুমালাকে গুদাম ঘরে নিয়ে গিয়ে কাঠের মধ্যে আটকে রাখতে, যাতে করে সে কোনোভাবেই বের হতে না পারে। একথা বলে জিমান বেরিয়ে যাচ্ছিল। তখনই সুলাস্ত্রী আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে কোথায় যাচ্ছে। উত্তরে জিমান বলে যে সে একজন কবিরাজের সাথে দেখা করতে যাচ্ছে, যে কিনা ছোটবেলায় তাকে সাহায্য করেছিল। সুলাস্ত্রী এখানে থাকতে ভীষণ ভয় পাচ্ছিল, তাই সে জিমানের সাথে যেতে চায়। তবে জিমান বলে এখানে থেকে তার মেয়ের উপর নজর রাখতে, এটা তার দায়িত্ব। একথা বলে সে বেরিয়ে যায়। তবে সুলাস্ত্রী তো ভীষণ ভয় পাচ্ছিল। অন্যদিকে দিনের বেলাতেও কুমালাকে খুবই নির্দয়ভাবে আটকে রাখা হচ্ছিল গুদাম ঘরে, যেখানে খাবার নিয়ে আসে কুলসুম। কুলসুম এখানে কুমালার এই অবস্থা দেখে কাঁদছিল। তখন কুমালা তাকে বলে আজ রাত 12টায় তার জন্মদিন। আজ রাতে সে 10 বছর বয়সে পরিণত হতে চলেছে। কুলসুম বলে সে এবারের জন্মদিনের জন্য এখনো কুমালাকে কোনো গিফট দেয়নি, তাই কুমালা কি গিফট চায়। তখন কুমালা বলে যে সে চায় কুলসুম যেন যত দ্রুত সম্ভব, দরকার হলে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যায়। যা শুনে কুলসুম একটু অবাক হয়। সে যদি চলে যায় তাহলে কুমালার খেয়াল রাখবে কে। তখন কুমালা জানায় যে আজ রাতে বড় কিছু ঘটতে চলেছে এবং সে কিছুতেই চায় না সুমালার কারণে কুলসুম কোনোভাবে আঘাত পাক। সে কুলসুমকে খুবই ভালোবাসে। কুলসুমই একমাত্র ব্যক্তি যে কিনা ছোটবেলা থেকে তাকে ভালোবেসে এসেছে, আর এই কারণে সে কুলসুমকে তখনই এই বাড়ি থেকে দূরে সরে যেতে বলে। কুলসুমও এখানে কুমালার কথা মেনে নেয় এবং নিজের জিনিসপত্র গুছিয়ে সেই সাথে নিজের ছেলে সাব্দকে নিয়ে চলে যায় এই বাড়ি থেকে দূরে। এদিকে কুলসুম না থাকায় কুমালাকে দুপুরের খাবার দিতে বেশ দেরি হয়ে যায়, যে কারণে সে কুটো খেতেই শুরু করে। তখন সেখানে খাবার নিয়ে সুকির আসলে সে দেখতে পায় কুমালা তেলাপোকা ধরে খাচ্ছে, যেটা দেখে সে একটু আতঙ্কিত হয়ে পড়ে। এদিকে রাত হয়ে গিয়েছিল। জিমান পৌঁছে গিয়েছিল ওই কবিরাজের কাছে, যে কিনা নিজের শক্তি ব্যবহার করে সুলাস্ত্রীর শয়তানের সাথে করা ওই ডিলের ব্যাপারে জেনে যায়, আর এই সবটা খুলে বলে জিমানকে। জিমান যখন জানতে পারে যে সে শয়তানের মেয়েকে খুন করেছে, যে কারণে ইবলিস এখন তার মেয়েকেই শয়তানের মেয়েতে পরিণত করতে চলেছে, তখন সে ভীষণ ঘাবড়ে যায়। সে যেভাবেই হোক নিজের মেয়ে অর্থাৎ কুমালাকে বাঁচাতে চাইছিল, আর এর উপায় জানতে চাওয়া মাত্রই ওই কবিরাজ একটা জিন দ্বারা পজেস হয়ে যায়, যে কিনা জিমানকে জানায় আজ রাত 12টার পর কুমালার 10 বছর পূর্ণ হবে। তখনই সে পুরোপুরিভাবে সুমালার দ্বারা বশীভূত হয়ে যাবে। আর এই ব্যাপারটা যদি কোনোভাবে আটকানো না যায় তাহলে কুমালাকে আর কখনোই বাঁচানো সম্ভব হবে না।
স্বাভাবিক হওয়ার পর কবিরাজ তার দিকে এগিয়ে দেয় একটা বিশেষ ছুরি। সে বলে যেভাবেই হোক কুমালাকে কোনোভাবে আটকে এই পর্যন্ত নিয়ে আসতে, যাতে করে সে তার উপর রিচুয়াল করতে পারে। আর যদি এটা কোনোভাবে সম্ভব না হয় তাহলে জিমান যেন দ্বিতীয়বার না ভাবে, সে যেন কুমালার ঠিক বুকের ডান পাশে এই ছুরিটি বিদ্ধ করে দেয়, যাতে করে কুমালাকে বাঁচাতে না পারলেও অন্ততপক্ষে শয়তানের মেয়ে অর্থাৎ সোমালাও যাতে বেঁচে না থাকে। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয়। আমরা সুকিরকে দেখতে পাই, যে কিনা নিজের ঘরে ঘুমিয়েছিল। হঠাৎই ফিসফিসানি এক ভয়ঙ্কর কণ্ঠ তাকে ডাকতে আরম্ভ করে, যা শুনে সুকির বাইরে দেখতে যায় যে কে এসেছে। সেখানে সে দেখতে পায় ঘরের কোনায় বসে কুমালা কাঁদছে। সুকির এটা বুঝতে পারছিল না যে কুমালা কিভাবে নিজেকে মুক্ত করল। তখনই সে দেখতে পায় কুমালা তো কাঁদছে না, বরং সে তো কান্নার নাটক করছিল এতক্ষণ ধরে। কুমালা এবার তার উপর হামলে পড়ে। সে প্রথমে দড়ি দিয়ে তাকে দম বন্ধ করে মারার চেষ্টা করে। এটা সম্ভব না হলে সে সুকিরের ছুরি দিয়েই তাকে মারার চেষ্টা করে। ফলে সুকির এবার ভয় পেয়ে যায় এবং দৌড়ে জিমানদের বাড়ির রান্নাঘরের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। তবে সেখানেও চলে আসে কুমালার শরীরে থাকা সুমালা, যে কিনা সুকিরের সামনেই দরজায় আঘাত করে করে সেটা ভেঙে ফেলে। আর এরপর ভাঙা অংশের সাহায্যে দরজা খুলে ভেতরে প্রবেশ করে, যা দেখে সুকির এবার দৌড়ে যেতে থাকে সুলাশ্রীর ঘরের দিকে। তবে পেছন থেকে ছুরি মেরে দেয় সুমালা। এই অবস্থায় সুকির সুমালার কাছে অনুরোধ করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য। তখন সুমালা খুবই ভয়ঙ্করভাবে তাকে বলে যে সে যেন চুপ থাকে, না হলে সে তার গলা কেটে দিবে। এইভাবেই ভয় দেখাতো সুকির কুমালাকে। এখন এখানে সুমালা সুকিরের গলা ঠিকই কেটে দেয়। তখন ঘড়ির কাঁটায় বাজে 11:30। সুলাশ্রী তখনও ঘুমিয়েছিল। হঠাৎই পিয়ানো বাজার শব্দে তার ঘুম ভেঙে যায়। সে কুমালাকে পিয়ানো বাজাতে দেখে অবাক হয়ে যায়। তখন সে কুমালা বলে ডাক দিলে কুমালা তার দিকে তাকিয়ে বলে, কে কুমালা? সুলাশ্রীর আর বুঝতে বাকি থাকে না যে এটা সুমালা। সে আয়নার ভেতর সুমালার আসল রূপও দেখতে পায়, যে কিনা ছুরি নিয়ে সুলাশ্রীর দিকে এগিয়ে আসছিল। তখনই সুলাশ্রীর ধাক্কা লাগে সুকিরের লাশের সাথে, যেটা কিনা সেখানেই ঝুলিয়ে রাখা ছিল। আর এটা দেখে সুলাশ্রী এত বেশি ভয় পেয়ে যায় যে সে দৌড়ে চলে আসে নিজের ঘরে। তবে তার পিছু পিছু সুমালাও চলে আসে। সুমালা যাতে দরজা খুলতে না পারে সে চেষ্টা করতে থাকে সুলাশ্রী। তখন সুমালা দরজার একটা অংশ ভেঙে সুলাশ্রীকে ডাকতে থাকে। সে সুলাশ্রীকে বিভিন্ন ধরনের গালি দিতে থাকে, যা সহ্য করতে না পেরে সুলাশ্রী একটা চেয়ার মেরে দেয় দরজার কাছে, যেটা সুমালার মুখে লেগে সে ছুটে গিয়ে পড়ে। এতে করে সুমালা আরো বেশি রেগে যায়। সে দরজা ভেঙে ভেতরে চলে আসে এবং হামলে পড়ে সুলাশ্রীর উপর। সুলাশ্রী আপ্রাণ চেষ্টা করে সুমালাকে নিজে থেকে দূরে রাখার এবং নিজেকে বাঁচানোর, তবে এতে খুব একটা লাভ হয় না। ধীরে ধীরে সুমালা পুরোপুরিভাবে পজেস করতে শুরু করেছিল কুমালাকে, যে কারণে এবার কুমালার চোখের রঙও পাল্টে যায়। সে সুলাশ্রীকে আহত করে দেয় আর এরপর তাকে মারার জন্য তার দিকে এগোতে থাকে এবং বলতে থাকে যে তাকে যখন মারা হয়েছিল তখন তারও এইভাবে কষ্ট হয়েছিল। সুলাশ্রী বলে সে তো তাকে মারেনি, সে তো তাকে লালন পালন করে বড় করতে চেয়েছিল, তার বাবা তাকে মেরেছিল। তখন সুমালা বলে যে সে সুমালাকে মারেনি ঠিকই, তবে সে কুমালার সাথেও তো ভালো ব্যবহার করেনি। সে সবসময় নিজের স্বামীর চোখে ভালো থাকার জন্য তার নিজের মেয়ের দিক থেকেই মুখ ফিরিয়ে নিয়েছে। সুলাশ্রী এবার নিজের দোষ মেনে নেয় যে সে কোনো ভালো মা ছিল না, তবে সে মৃত্যুর আগে একটিবার কুমালার সাথে কথা বলতে চায়। সুমালা তার সর্বশেষ ইচ্ছাটা মেনে নেয় এবং কিছু সময়ের জন্য কুমালার শরীর ছেড়ে দেয়। কুমালা এখানে মায়ের এই অবস্থা দেখে কাঁদতে শুরু করে। তখন তার মা তার কাছে ক্ষমা চায়। সে একজন ভালো মা হতে পারেনি এই কারণে। কুমালাও এখানে কাঁদতে কাঁদতে তার মাকে ক্ষমা করে দেয়। এমন সময় তার শরীরে আবারও ফিরে আসে সুমালা, যে কিনা তার মাকে কখনোই ক্ষমা করবে না। একথা বলেই খুব নৃশংসভাবে হত্যা করে সে সুলাশ্রীকে। এরই মাঝে বাড়িতে ফিরে আসে জিমান। জিমান বাড়িতে ঢুকেই সুকিরের লাশ দেখে ভীষণ ভয় পেয়ে যায় এবং দৌড়ে চলে আসে সুলাশ্রীর কাছে। সুলাশ্রীর এই অবস্থা দেখে জিমান কাঁদতে শুরু করে। এই সব কিছুর জন্য সে নিজেকে দায়ী করতে থাকে। আর সত্যিই তো সুলাশ্রী একজন ভালো মা না হলেও ভালো স্ত্রী ছিল। সে নিজের স্বামীর জন্যই সবকিছু করেছে, তাই তো তাকে রক্ষা করতে না পারায় জিমান ভীষণভাবে ভেঙে পড়ে। তখনই সে দেখতে পায় তার সামনে রয়েছে সুমালা এবং কুমালা। কুমালা চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ে এবং তার বাবার দিকে এগিয়ে সাহায্য চাইতে থাকে। তখনই প্রথমবারের মতো সুমালার ভয়ঙ্কর রূপ দেখে জিমান। তাকে এইভাবে দেখে জিমান ছুরিটি হাতে নিয়ে নেয়
যা দেখে সুমালা আর এক মুহূর্তও দেরি করে না। সে কুমালার মুখ ফাঁকা করে তার ভেতরে প্রবেশ করে। এখন সে পুরোপুরিভাবে পরিণত হয়েছিল সুমালায়, যা দেখা মাত্রই জিমান দৌড়ে সেখান থেকে পালাতে আরম্ভ করে। তবে পায়ে প্রবলেম থাকার কারণে সে তো দৌড়াতেও পারছিল না। সুমালা তার উপর হামলে পড়ে। সে কোনো মতে সুমালার হাত থেকে বেঁচে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আবারও পড়ে যায়। এতে করে সে তার ব্যথা পায়ে আরও বেশি ব্যথা পায়। তবুও কোনো মতে উঠে সে দৌড়ে চলে যায় গ্রামবাসীর কাছে। গ্রামবাসীকে ডেকে সে নিজের স্ত্রীর মৃত্যুর ব্যাপারে জানায়, যা শুনে গ্রামবাসী তার সাথে চলে আসে তার বাড়িতে। প্রথমে বাড়ির ভেতরে ঢুকে সকলে মনে করে হয়তোবা ছিনতাইকারী অথবা ডাকাত এসে সুকির এবং সুলাশ্রীর এই অবস্থা করেছে। পরবর্তীতে তারা যখন কুমালাকে না দেখতে পায় তখন তাদের সন্দেহ যায় কুমালার দিকে। তবে জিমান তখনও পর্যন্ত আসল সত্য গ্রামবাসীকে বলতে চাইছিল না। সেই সাথে সে এই অপবাদও চাইছিল না যে তার নিজের সন্তান হত্যাকারী। তাই সে বলতে থাকে যে কুমালা এটা করেনি। তবে কে করেছে এটার উত্তর না দেওয়াতে গ্রামবাসীরা বুঝে যায় যে কুমালাই এই সব কিছু করেছে। তাই তারা কুমালাকে মারার জন্য তাকে খুঁজতে আরম্ভ করে। জিমান এবার ওই বিশেষ ছুরিটি তুলে নেয় এবং চলে যায় ওই গুদাম ঘরের কাছে। সেখান থেকে বস্তা এবং একটি দড়ি নিয়ে সে কুমালাকে ধরতে চাইছিল। তখনই সে দেখতে পায় সুমালা তার সামনে দিয়েই দৌড়ে যাচ্ছে। জিমান তার পিছু করতে করতে চলে আসে ভুট্টা খেতে, যার ভেতরে ছিল সুমালা। সে ভুট্টা ক্ষেতের ভেতরে প্রবেশ করে, যেখানে আচমকাই সুমালা তার উপর হামলা করে। এখানে জিমান কোনো মতে নিজের জীবন বাঁচায় এবং সুমালার মাথায় বারবার আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। কবিরাজ তাকে বলেছিল 12টা বেজে গেলে এবং সুমালা যদি পুরোপুরিভাবে কুমালার উপর ভর করে যায় তাহলে তাকে কবিরাজের কাছে নিয়ে গিয়েও কোনো লাভ হবে না। তার হৃদয়ে সে যেন ছুরি ঢুকিয়ে মেরে ফেলে। তবে জিমান এমনটি করতে পারে না। সে তখনও পর্যন্ত কুমালাকে বাঁচাতে চাইছিল, তাই সে তাকে বস্তায় ভরে নেয় আর এরপর কুমালাকে উদ্দেশ্য করে সরি বলতে থাকে। তখনই বস্তার ভেতর থেকে কুমালা বলে ওঠে যে সেও তো ছোটবেলায় পঙ্গু ছিল। তার বাবা মা তাকে খুব খারাপভাবে ট্রিট করত। ছোটবেলায় সে নিজের শারীরিক অসুস্থতার জন্যই নিজের বাবা মায়ের ভালোবাসা পায়নি, আর এ কারণেই সে নিজের মেয়েকেও ভালোবাসা দিতে পারেনি। তার মেয়ে পঙ্গু হয়ে জন্ম নিয়েছিল, এতে তার কি দোষ? জিমানের বাবা মা যদি খারাপ হয়ে থাকে তাহলে জিমান তার থেকেও খারাপ। অন্ততপক্ষে তার বোঝা উচিত ছিল তার মেয়ে কি অনুভব করে। এটা শুনে জিমান কাঁদতে শুরু করে। সে বুঝতে পারে সে তার মেয়ের সাথে কত বড় অন্যায় করেছে। এমন সময় সে লক্ষ্য করে বস্তাটা ফোলা ফোলা লাগছে। স্পর্শ করতেই সে বুঝতে পারে এর ভেতরে কুমালা নেই। ফলে জিমান এবার ঘাবড়ে যায়। এমন সময় তার পায়ে ছুরি ঢুকিয়ে দেয় সুমালা। সে কোনো মতে হামাগুড়ি দিয়ে সুমালার হাত থেকে বাঁচার চেষ্টা করতে থাকে। সুমালা তার উপর ছুরি দিয়ে আঘাত করতে যায়, যেখানে সে কোনো মতে সুমালাকে ফেলে দেয় এবং আবারও তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। আর এরপর কোনো কিছু না ভেবে ছুরিটা এনেই ঢুকিয়ে দেয় কুমালার শরীরে। মুহূর্তের জন্য মনে হয় সবকিছু হয়তোবা ঠিক হয়ে গিয়েছে। শয়তানের মেয়ে সুমালা এবার নিঃশেষ হয়ে গিয়েছে। তবে আচমকাই সুমালা চোখ মেলে, যা দেখে জিমান অনেকটা ভয় পেয়ে যায়। তখন সুমালা জিমানকে উদ্দেশ্য করে বলে, কুমালার শরীরে প্রবেশ করার পর থেকেই তার অনেক কিছু পাল্টে গিয়েছে। দাঁত, চোখের স্থান, এই সব কিছুর পাশাপাশি তার হৃদয়ও চলে এসেছে ডান পাশে। এ কারণেই কবিরাজ তাকে বলেছিল ডান পাশে আঘাত করতে। তবে জিমান তো ভুল করে তার বুকের বাম পাশে আঘাত করেছে। একথা বলে সে খুবই নৃশংসভাবে জিমানকে হত্যা করে এবং তার চোখের মধ্যে ঢুকিয়ে দেয় কাঠের দুটো টুকরো। পরদিন সকালে সাবদর চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে আসে ক্ষেতের মাঝে, যেখানে কাকতাড়ুয়ার মতো বেঁধে রাখা হয়েছিল জিমানের লাশ। শুধুমাত্র তাই নয়, সুমালা ওই রাতে ওই কবিরাজকেও মেরে ফেলেছিল, যে কিনা জানতো সুমালাকে কিভাবে আটকানো যাবে। এখন ওই দিন ওই ঘটনার পর থেকে কুমালাকে আর কোনোদিনও কেউ দেখেনি। তবে সুমালার উপস্থিতি এখন এই গ্রামে রয়েছে। এই কারণেই সাবদ প্রথম থেকে গ্রামবাসীকে বলে আসছে যে তারা যেন সন্ধ্যার পর বাড়ি থেকে না বের হয়, বিশেষ করে বাচ্চারা। কেননা সুমালা সন্ধ্যার পর বাচ্চাদেরকে বাইরে দেখলে তাদেরকে মেরে ফেলে। এখন গ্রামবাসীরা সাবদর এই কথা মেনে নেয়। তবে মানতে চায় না আবদির বাবা। আবদি হলো সেই ছেলেটা যে কিনা গল্পের শুরুতেই মারা গিয়েছিল, অর্থাৎ 1976 সালে। আবদির বাবা এখানে রাতের বেলা বের হয় এবং বলতে থাকে সে কোনো বাচ্চা মেয়ের ভয়ে ঘরের ভেতরে লুকিয়ে থাকবে না। তখনই সে কিছু আওয়াজ শুনতে পায়, যেদিকে তাকাতেই সে চমকে ওঠে। সেখানে ছিল সুমালা, যে কিনা এক মহিলার লাশ কামড়ে কামড়ে খাচ্ছিল।
আর এই দৃশ্যের মধ্য দিয়েই শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি কুমালা এবং সুমালার এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি তো অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম ইন্দোনেশিয়ান এই মুভিটির জন্য, তাই আমার মতো আপনাদেরও যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। এছাড়া আপনারা যদি লাইফস্টাইল ভ্লগ দেখতে পছন্দ করে থাকেন এবং আমার ব্যাপারে জানতে চান তাহলে আমার ভ্লগ চ্যানেল হন্টিং বাংলা আপু থেকে ঘুরে আসতে পারেন। সেখানে আমি ডেলি লাইফ ভ্লগ আপলোড করে থাকি। চ্যানেল এবং ফেসবুক পেজের লিংক এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।